আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আলোচনা করব টনি মরিসনের বিখ্যাত লেখনী বিলাপ্ট। তো এই টনি মরিসন মূলত জন্মগ্রহণ করেন 1931 সালে 18 ফেব্রুয়ারি এবং মারা যান 5 আগস্ট 2019 সালে। এবং উনি একজন আমেরিকান নোভেলিস্ট, এসেইস্ট এবং একজন প্রফেসর অফ প্রিন্সটন ইউনিভার্সিটি। এবং তার লেখনী দ্বারা উনি পুলিৎজার প্রাইজ পেয়েছেন 1988 সালে এবং সেই লেখনীটি হচ্ছে বিলাপ্ট। এবং নোবেল পুরস্কার পেয়েছেন লিটারেচারের উপরে 1993 সালে। বিলাপ্টের পারপোজ অফ দিস অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড পারপোজ অফ দিস নোবেল, এই বিলাপ্টের নোবেলের পারপোজটা কি সেটা আমরা একটু আগে জেনে নিই। হিস্ট্রিক্যাল ইনসিডেন্ট অফ আমেরিকান স্লেভারি সিস্টেম, অর্থাৎ আমেরিকায় যে স্লেভারি সিস্টেমটা রয়েছে, দাস প্রথা, সেই দাস প্রথা সম্পর্কে ঐতিহাসিক ঘটনা নিয়ে বা বাস্তবিক একটা ঘটনা নিয়ে আলোচনা। এবং অ্যাবাউট ফুজিটিভ স্লেভ অ্যাক্ট, অর্থাৎ ফুজিটিভ স্লেভ অ্যাক্ট নামে একটা আইন পাস হয়েছিল আমেরিকায়। সেটা পাস হয় ইউনাইটেড স্টেটের কংগ্রেস সভায় 1850 সালের 18 সেপ্টেম্বর। এবং এই স্লেভারি অ্যাক্ট অর্থাৎ ফুজিটিভ স্লেভারি অ্যাক্টের কারণে দাস প্রথা কতটা খারাপ অবস্থায় পৌঁছায় এবং দাস প্রথার কারণে মানুষ অর্থাৎ ব্ল্যাক পিপলরা কতটা নির্মম পরিস্থিতির মধ্য দিয়ে যায়, সেটাই মূলত এই বিলাপ্ট নোবেলটিতে ব্যাখ্যা করা হয়েছে। এবং এখানে দেখানো হয়েছে যে এই যে ফুজিটিভ অ্যাক্ট হচ্ছে যেখানে কোনো দাস যদি তার মনিবের কাছ থেকে পালিয়ে যায়, তখন তাকে আবার যে কোনো স্টেটে পাওয়া গেলে বা যে কোনো শহরে পাওয়া গেলে আবার রিটার্ন নিয়ে আসা যাবে। এটাই হচ্ছে যে ফুজিটিভ স্লেভ অ্যাক্ট, যেটা আমরা তার গল্পের মধ্যে অবশ্যই দেখতে পাবো। এই কাহিনীটা সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। বিলাপ্ট এই নোবেলটি লেখা হয় 1980 সালে এবং প্রকাশিত হয় 1987 সালে। এবং এটার টাইম সেটিংটা হচ্ছে 1873 সাল, অর্থাৎ 1873 সালের ঘটনা, অর্থাৎ 1873 থেকে 1850 এই সময়টায় যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরই মূলত এই নোবেলটি লেখা হয়। অর্থাৎ আমরা বলতে পারি এটা টাইম সেটিং 1873 টু 1950 সাল। এবং এটার প্লেস সেটিং যেটা, অর্থাৎ কোন কোন অবস্থানে এটার মূল কাহিনীটা ঘটে, সেটার প্লেস সেটিং হচ্ছে ব্লুস্টোন রোড 124, সিনসিনাটি ইন ওহিও এবং সুইট হোম প্লান্টেশন ইন ক্যান্টাকি, আর হচ্ছে প্রিজন ইন আলফ্রেড, জর্জিয়া। এই তিনটি প্লেসে আমরা দেখব এটার এই নোবেলটি গ্রো আপ হয়, এই নোবেলটি ভালোভাবে আলোকপাত করা হয়। তো চলো আমরা এখন জেনে নেই এই নোবেলটির মেইন ক্যারেক্টারগুলো, অর্থাৎ মেইন ক্যারেক্টারগুলোর মধ্যে কারা আছে এবং তাদের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিই। প্রথম ক্যারেক্টার হচ্ছে সিথি। সিথি হচ্ছে যে এই নোবেলের প্রধান প্রোটাগনিস্ট বা মেইন চরিত্রে, এবং সে একজন স্লেভ ছিল এবং সে চাইতো তার এই স্লেভারি প্রথা থেকে ফ্রি হতে, এবং সে এই সুইট হোম যে স্লেভারি সিস্টেম ছিল বা প্লান্টেশন ছিল, সেখান থেকে সে পালিয়ে যায় এবং তার যে মেয়ে বিলাপ্ট তাকে হত্যা করে এই সিথি। এবং পরবর্তী ক্যারেক্টার হচ্ছে যে হেইলি হচ্ছে যে সিথির হাজব্যান্ড। এবং এখানে আমরা দেখি যে হেইলি, সিথি এবং দুইজনই স্লেভ সিস্টেমে জড়িত, অর্থাৎ ওনারা দুইজনই স্লেভ। তারপর হচ্ছে বিলাপ্ট হচ্ছে, এখানে আমরা দেখব যে সিথির তৃতীয় চাইল্ড বা তৃতীয় সন্তান বা ডটার হচ্ছে বিলাপ্ট। তবে এখানে তার তেমন একটা উপস্থিতি পাওয়া যাবে না, অর্থাৎ ফিজিক্যালি কোনো ক্যারেক্টার পাওয়া যাবে না। আমরা যা পাবো সেটা হচ্ছে উনি গোস্ট হিসাবে বা ভূত হিসেবে বা তার আত্মার একটা পরিচিতি আমরা পাবো, তবে ফিজিক্যাল ক্যারেক্টার হিসেবে তাকে আমরা দেখতে পাবো না। তারপর হচ্ছে যে ডেনভার হচ্ছে সিথির অনলি চাইল্ড অফ সিথি, যার ক্যারেক্টার আমরা পাবো, এবং সে কিন্তু প্রেজেন্টেড ইন দিস নোবেল, অর্থাৎ এই নোবেলে তাকে আমরা প্রেজেন্ট হিসেবে পাবো। এবং সিথি ইজ লাস্ট চাইল্ড অফ সিথি, অর্থাৎ এই ডেনভারই হচ্ছে যে সিথির শেষ কন্যা, অর্থাৎ 4র্থ নম্বর কন্যা হচ্ছেন ডেনভার। অর্থাৎ দুই সন্তান,
4 সন্তান তার মধ্যে ডেনভার হচ্ছে চতুর্থতম। ডেনভারের পরবর্তীতে আমরা জানতে পারবো। এরপরে 5 নাম্বার ক্যারেক্টার হচ্ছে হাওয়ার্ড অ্যান্ড বুলগার। হাওয়ার্ড এবং বুলগার হচ্ছে সিথির 2 ছেলে, যারা সিথি অর্থাৎ ওই সুইট হোম থেকে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করে এবং তাকে পালাতে সাহায্য করে। এরপর হচ্ছে বেবি সাক্স হচ্ছে সিথির আমরা বলতে পারি মাদার ইন ল অর্থাৎ শাশুড়ি এবং হেইলির মা, এবং সে একজন রিলিজিয়াস পারসন এবং সে ব্ল্যাক সোসাইটিতে ধর্ম প্রচার করে থাকে, যদিও সেটা প্র্যাকটিক্যালি ধর্মীয় প্রচার হলেও এটা মানে বাস্তবিক নয়, অর্থাৎ বাস্তবিক বলতে যে প্রসিদ্ধ বা স্বীকৃতিপ্রাপ্ত কোনো ধর্মপ্রচার ছিল না, এরকম একটা। এবং বেবি সাক্সকে আমরা দেখব যে একজন দাসপ্রথা ছিল, তবে তার যে ছেলে হেইলি মূলত বেবি সাককে তার এই দাসপ্রথা থেকে মুক্ত করে অর্থপণের মাধ্যমে। এরপরে যে ক্যারেক্টার অর্থাৎ 7ম ক্যারেক্টার, এরপর মিস্টার অ্যান্ড মিসেস গার্নার, এরা হচ্ছে 7ম ক্যারেক্টার। মিস্টার এবং মিসেস গার্নার হচ্ছে 2 জন মালিক, অর্থাৎ সুইট হোম প্লান্টেশন, সেই সুইট হোম প্লান্টেশনের মালিক হচ্ছেন মিস্টার এবং মিসেস গার্নার। এই মিসেস এবং মিস্টার গার্নার তারা হোয়াইট পিপল হলেও তাদের মানবিকতা অর্থাৎ তারা ভালো মানুষের মধ্যে পড়তো এবং তাদের গুড রিলেশনশিপ ছিল দাসদের প্রতি। এবং 8ম ক্যারেক্টার হচ্ছে যে স্কুল টিচার। এই স্কুল টিচার মূলত হচ্ছে যে গার্নার মারা যাওয়ার পর তার এই যে প্লান্টেশন বা সুইট হোমের দায়িত্ব পালন করেন, এবং উনি হচ্ছে এই জায়গার মেইন ক্রুয়েলিটিক পারসন, অর্থাৎ সবচেয়ে খারাপ লোক বললে আমরা ভুল হবে না। এই লোকটি হচ্ছে সেই স্কুল টিচার। এবং 9 নম্বর ক্যারেক্টার হচ্ছে যে পল এ, পল ডি এবং পল এফ এবং 6ও। তো পল এ, পল ডি এবং পল এফ এরা হচ্ছে ভাই, 3 জন ভাই, এবং 6 হচ্ছে আরেকজন, যারা এই 4 জনই মূলত দাস প্রথা অর্থাৎ দাস হিসেবে, স্লেভ হিসেবে এই সুইট হোমে থাকতেন। এবং একটা পর্যায়ে দেখা যায় যে পল এ, পল ডি এবং পল এফ এবং 6ও পালিয়ে যেতে চায়, এবং পালিয়ে যাওয়ার সময় তারা ধরা পড়ে, এবং সেক্ষেত্রে এমনভাবে নির্যাতন করা হয় যে 6ও সেখানেই মারা যায়। এবং পল এফ এবং পল ডি তারাও চেষ্টা করে, পরবর্তীতে আর যাইতে পারে নাই বা পলাইতে পারে নাই। তবে পল ডি একটা সময় সেই স্লেভারি প্রথা থেকে ভেঙে সরে যেতে পারে বা এসকেপিজম করতে পারে বা পালিয়ে যেতে সক্ষম হন। এবং 10 নম্বর ক্যারেক্টার হচ্ছে স্টাম্পেইট হিসেবে আমরা দেখতে পাবো যাকে, তিনি হচ্ছে একজন রেল স্টেশনে কাজ করেন, এবং ইলা এবং এমি ডেনভার। ইলা একজন সমাজসেবক হিসেবে আমরা দেখতে পাবো, এবং এমি ডেনভার হচ্ছে সেই মহিলা যে সিথিকে সাহায্য করে তার প্রেগন্যান্সির সময়, অর্থাৎ গিভিং বার্থের সময়, যখন তার যে 4র্থ সন্তান অর্থাৎ ডেনভার জন্মগ্রহণ করে, তখন এই এমি ডেনভারই তাকে হেল্প করে গিভিং বার্থের সময়। এবং এই যে হেল্পের জন্যই মূলত সিথি তার 4র্থ সন্তানের নাম রাখে ডেনভার, অর্থাৎ তার নাম অনুসারে রাখে, অর্থাৎ তিনি যে সিথিকে সাহায্য করেছেন এটার স্মরণার্থেই তার নাম রাখে, বা তার 4র্থ সন্তানের নাম রাখেন এমি ডেনভার। আশা করি বুঝতে পারছো। এবং 11 নম্বর হচ্ছে যে ক্যারেক্টার মিস্টার এবং মিস বডউইন। মিস্টার এবং মিস বডউইন মূলত হচ্ছে এক ধরনের সমাজসেবক আমরা বলতে পারি, যারা মূলত এই সিথিকে তার এই যে ফ্রিডম, অর্থাৎ এই যে নিজের মেয়ের হত্যার দায়ে যে জেলে যায়, তখন তাকে সব ধরনের সাপোর্ট দিয়ে তাকে বাঁচিয়ে নিয়ে আসেন এই মিস্টার এবং মিস বডউইন। এই ছিল হচ্ছে যে মেইন ক্যারেক্টার অফ দিস নোবেল। তারপর হচ্ছে যে এই নোবেলের মেইন থিমস অফ দিস নোবেল হচ্ছে হিস্ট্রি অফ স্লেভারি সিস্টেম অ্যান্ড ইটস কনসিকুয়েন্স, অর্থাৎ ঐতিহাসিক যে স্লেভারি সিস্টেম বা প্রথা ছিল সেইটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পাবো। এবং স্লেভারি ডিস্ট্রাকশন অফ আইডেন্টিটি, অর্থাৎ এই স্লেভারি প্রথার কারণে সেই সময় ব্ল্যাক পিপলদের যে নিজেদের যে একটা পরিচয়, সে একজন মানুষ সেই পরিচয়ে হারিয়ে ফেলে, সেই ব্যাপারটা আমরা এখানে পাবো। দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিটি সলিডারিটি,
অর্থাৎ তাদের মধ্যে যে একাকিত্বতা বা আলাদা হয়ে যাওয়া বা নিজেকে আইডেন্টিফাই না করা, এই ধরনের যে প্রবলেমেটিক সমস্যাগুলো আমরা তারও একটা থিম পাবো হচ্ছে যে দ্য নোবেল বিলাপটে। আশা করি বুঝতে পারছো। তো এখন হচ্ছে যে তোমার কবিতা এই নোবেলটিতে মূলত 3টা পার্ট আমরা দেখতে পাবো। আচ্ছা, প্রথম পার্টটা হচ্ছে যে অ্যাবাউট প্রেজেন্ট টাইম, তারপরে অ্যাবাউট পাস্ট মেমোরিজ থ্রু সেভারাল ফ্ল্যাশব্যাক, অর্থাৎ আমরা দেখব যে বিভিন্ন ফ্ল্যাশব্যাকের মাধ্যমে পিছনে ফিরে যাওয়া। ফ্ল্যাশব্যাক হচ্ছে যে বর্তমানে কোনো ঘটনাকে প্রেক্ষিতে পিছনের কোনো ঘটনা অনুভব করা বা পিছনে কোনো ঘটনা চিন্তা করা, এটাকে মূলত বলা হয় সেভারাল ফ্ল্যাশব্যাক। এবং অ্যাগেন ইন দ্য প্রেজেন্ট টাইম, এবং পরবর্তীতে 3য় নম্বর ধাপে আমরা দেখব যে তারা আবার প্রেজেন্ট টাইমে ফিরে আসে। এটা হচ্ছে টোটাল 3 পার্ট অফ দিস নোবেল অফ টাইম প্লেস। এই হচ্ছে মোটামুটি ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আলোচনা এবং নোবেলটি সম্পর্কে আলোচনা। এর পরবর্তী পার্টে অবশ্যই ক্রিটিক্যাল সামারি, থিম এবং সিম্বল নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও থাকবে। আশা করি ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখবা। থ্যাংক ইউ সো মাচ ফর হিয়ারিং মি। লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে যদি একটু হইলেও তোমাকে উপকৃত করে এই ভিডিওটি। আসসালামু আলাইকুম।